দিয়ে দিস লাইভে গেলে বললেন আপনার কি ডাটা আছে? না, আজকে ডাটা নাই, ওই দিন সব শেষ। ডাটা মানে ক্লাস শুরুই মনে হয় ডাটার সমস্যা, ওয়াইফাই সমস্যা। ওয়াইফাই আমি 2 জায়গা থেকে অফ করে দিছি, দেখেন আরো। সকালবেলা তো ভালোই থাকে, ক্লাস নিতে গেলেই দেখছেন বাঁচতেছে। হ্যালো, এই শরীফ ভাই, যে ডাটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিশটা দিতেছে, চলে তো চলে না, ইংরি করতেছে। প্রতিদিন এই সময় ডিশটা দিলে কিরকম লাগে? তারপর তো ভালোই থাকে। লাইভ চলতেছে, তাহলে আমি শুরু করে দিই। না লিঙ্ক একটু দিয়ে নি, লিঙ্ক দিয়ে নি। স্যার নেটের সমস্যা, নেটের সমস্যা স্যার। না ফোন দিয়েছে, দিতেছে। ছাড়া ছাড়া উপায় নেই, মানে লাভ নেই। বুঝছেন? BCS Foundation এই যে আমি শুরু করে দেবো ক্লাস। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের ফিউচার ফিট একাডেমির প্রিভিসিএস ফাউন্ডেশন কোর্সের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এখানে দেখব যে গাণিতিক যুক্তি কেন বিসিএস ক্যাডার হতে গেলে কেন গুরুত্বপূর্ণ, এবং শুধু সেটাই না, আপনাকে কিভাবে গাণিতিক যুক্তি আপনার ব্যক্তিত্বকে এবং পাশাপাশি একজন কার্যকর
একজন চিন্তক হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। তো আমরা দেরি না করে চলেন আজকের ক্লাসে শুরুর দিকেই আমরা বিসিএস এর আসা একটা অঙ্ক আমরা দেখে নিই। এই অঙ্কটা এসেছিল খুব সম্ভবত 30 বিসিএস এ, আমি শিওর না, বাট এরকমই কোনো একটা অঙ্ক এসেছিল। তো আমরা যদি মূল নিয়মে অঙ্কটাকে সমাধান করতে যাই, যে হচ্ছে এভাবে x, আমরা জানি যে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন এটা হচ্ছে আমাদের নর্মাল সূত্র, তো যেটা অনুসিদ্ধান্ত বলা যায়, সূত্র অ্যাকচুয়ালি না, যেটা a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত থেকে বলা যায়। তাহলে আমরা যদি এখানে দেখি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, 100, এখানে 10 স্কোয়ারের ভ্যালু 100 মাইনাস 4xy, অর্থাৎ এখানে হবে হচ্ছে আপনার কত বলেন তো, 96। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। কিন্তু আমি যদি এখানে একটু ঘড়িতে সময় দেখি, এই অঙ্কটা এই মেথডে করতে গেলে আপনার সর্বনিম্ন হলো অন্ততপক্ষে 40 সেকেন্ড সময় লাগবে। কিন্তু বিসিএস এ প্রশ্ন হচ্ছে যেখানে আপনাকে 200টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং আপনাকে একটা নির্ধারিত সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে এই অঙ্কটা আপনি তখন কিভাবে করবেন। এখানে আরও একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের এখানে অ্যারাইজ হয়, সেটা হচ্ছে যে আদৌ কি আমাদের এই ধরনের অঙ্কগুলো এভাবে অ্যাপ্রোচ করে এমসিকিউতে সলভ করা দরকার। আর 3 নম্বর আরেকটা প্রশ্ন অ্যারাইজ হয়, সেটা হচ্ছে যে কেন বিসিএসে আমাকে একজন শিক্ষা ক্যাডার হতে হলে বা একজন প্রশাসনিক কর্মকর্তা হতে হলে কেন আমাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ধরনের উত্তর আমাকে জানতে হবে। ওয়াই দিস ইজ নেসেসারি ফর বিইং আ বিসিএস ক্যাডার অর আ বিউরোক্র্যাট। তো আমি কি যে একজন প্রশাসন ক্যাডার হয়ে একজন কোনো একটা সমস্যায় কোনো একটা জায়গায় যখন আমার কাছে কেউ সাহায্য বা সেবা নিতে আসবেন, যখন দেশের কোনো নাগরিক, আমি কি তখন তাকে যে বলবো যে আপনি কি জানেন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা যদি আমি তাকে বলি, তার তো সেখানে সেবা দেওয়া তো হচ্ছে না। বা একজন চিকিৎসকের কেন এই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। তো এতক্ষণ আপনাকে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমরা আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ, বাট একজন বিসিএস ক্যাডারে যখন ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, আপনার ওয়ার্ডটা হয়তো অনেকের সাথেই নতুন, সেটা হচ্ছে ম্যাথ অ্যাপটিটিউড। যখন আপনাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড যখন স্ট্রং হবে, বা যখন আপনাদের ম্যাথমেটিক্যাল রিজনিং, এটাকে আবার বলা যায় হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, অর্থাৎ আপনার গাণিতিক যুক্তি বা গাণিতিকভাবে চিন্তা করার যে ক্ষমতা, সেটা যখন বৃদ্ধি পাবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল রিজনিং অথবা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। তো সেই ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্যাল রিজনিং যদি আমরা ডেভেলপ হয়ে যায়, তখন আমরা এখানে একটা স্মার্ট অ্যাপ্রোচ বের করতে পারবো। সেটা কি, কখন দুইটা সংখ্যা যোগ করলে 10 হয়। আমরা এরকম দুইটা সংখ্যা হতে পারে হচ্ছে 6 আর 4, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, যে 6 আর 4 যোগ করলে 10 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়। কিন্তু কেন 6 আর 4 আমরা এখানে নিচ্ছি এই জন্য, কারণ হচ্ছে 6 × 4 = 24। তার মানে 6কে আমি যদি x এর ভ্যালু 6 ধরি, y এর ভ্যালু 4 ধরি, তাহলে আমার এই কন্ডিশনটাও আমার জাস্টিফাইড হচ্ছে। আবার যখন আমি x কে 6 ধরবো, y কে 4 ধরবো, তখন এই কন্ডিশনটাও আমার জাস্টিফাইড হচ্ছে। তাহলে আমি সহজেই বলতে পারি যে x এর ভ্যালু এখানে হবে 6, y এর ভ্যালু হবে হচ্ছে 4, তাহলে 6 থেকে 4 গেলে 2। আর এখানে আমি আগে কোশ্চেনেই বলা ছিল যে x হচ্ছে y এর থেকে বড়, অর্থাৎ x এর ভ্যালু 6। তো এই যে এত সহজে এটা বললাম, এটা আপনাদেরকে অনেকে বলবে যে এটা হচ্ছে শর্টকাট, এভাবে মনে রাখবেন এই সেই, বাট বাস্তবতা হচ্ছে দিস আর নট শর্টকাট। ম্যাথের কোনো শর্টকাট অ্যাকচুয়ালি হয় না, কোনো টেকনিক হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা চেঞ্জ হয়। জাস্ট যে আপনি একটা ম্যাথ অনেকবার করতে 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 একটা ম্যাথকে যখন 100 বার ভাবা শুরু করবেন, একটা ম্যাথ নিয়ে যখন আপনি 15-20 বার ভাবা শুরু করবেন, তখন আপনি নিজেই ম্যাথটাকে সহজে কিভাবে সলভ করা যায় সেটার ওয়ে আপনি নিজেই জেনে যাবেন, যেভাবে ঠিক এই ম্যাথটা করার ক্ষেত্রে আমি জেনেছি।
তো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যই থাকবে হচ্ছে আপনাদের মাঝে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড ডেভেলপ করা। সো আমরা বিসিএসে আরও কিছু কোশ্চেন অ্যাপ্লাই করে কিছু কোশ্চেনে দেখিয়ে দিই যে ট্রেডিশনাল ফরম্যাট থেকে কিভাবে আলাদা করে আমরা চাইলেই আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডটা আমরা চাইলেই ডেভেলপ করা যায়। তো এখানে আরেকটা প্রশ্ন, এটা আসলে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এখানে 6-এর উপর একটা ফোঁটা আছে, সেটা হচ্ছে পৌনঃপুনিক দেওয়া। এখানে একটা ডট হবে, এখানে একটা ডট হবে। এইটা 47 বিসিএস এর কোশ্চেন, এই শুক্রবারের পরীক্ষা আসে কোশ্চেন। নর্মালি আমরা যদি এটাকে স্টেপ বাই স্টেপ করতে যাই তাহলে এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, সিক্সকে যখন এখানে 6-এর উপরে পৌনঃপুনিক আছে, এখানে 0 পয়েন্ট হবে, এখানেও 0 পয়েন্ট হবে, 0.6, তাহলে এখানে হবে হচ্ছে 9, তাহলে এখানে আবার হচ্ছে এখানে হবে হচ্ছে 9, তাহলে এটা ডিভাইডেড বাই হচ্ছে 6 ডিভাইডেড বাই 9। তো এরপরে গুণ করলে কি হয়, এবার এটা ভাগটা এখন গুণ হয়ে যাবে নর্মাল কমন অ্যারিথমেটিকের প্রপার্টি অনুযায়ী। 6/9 ইন্টু 9/9। তো এরপর এখানে 9 কাটাকাটি যাবে, এখানে 6/9 আসবে। সো 6/9 মানে হচ্ছে কত বলেন তো? 6/9 মানে হচ্ছে আপনার এখানে 3 দিয়ে কাটলে এখানে আসে 2, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে আসে 3, 2/3। এরপরে আপনি আবার যখন এটাকে ভাগ করেন, 2কে যদি আপনি 3 দিয়ে ডিভাইড করেন তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় 0.0, তারপরে হচ্ছে আপনার এখানে আপনি দিতে পারেন হচ্ছে 6, তারপরে হচ্ছে আবার 6 দিবেন, মানে 18, মানে রিপিটেশন হচ্ছে 0 0। সো মোট কথা হচ্ছে এখানে 0.66 আসতেছে, মানে 0.6 পৌনঃপুনিক। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনার এতগুলো স্টেপ করার তো কোনো দরকার এখানে ছিলই না। কেন ছিল না? কারণ আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি যে 6-এর উপরেও পৌনঃপুনিক আছে, 9-এর উপরেও পৌনঃপুনিক আছে। এখন 9-এর উপরে পৌনঃপুনিক থাকার অর্থ কি? এটা 9/9 হয়ে যাবে, থাকবে শুধু 6/9। এটা লেখারই তো কোনো দরকার নেই, কারণ এটা তো 9/9 ইজ ইকুয়াল টু কি, 9/9 ইজ ইকুয়াল টু 1। সো এটা লেখার কোনো দরকার নেই। আলটিমেটলি একটা লাইন মাত্র লিখে আমরা সরাসরি এখানে চলে আসতে পারি যে এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 দিয়ে কাটাকাটি 2, নিচে হচ্ছে 3, দেন আমরা অ্যান্সারে চলে যেতে পারি। সো এইভাবেই খুব ইজিলি আমরা আমাদের ম্যাথগুলো আমরা আগাতে পারি। তো এখানে একজন কমেন্ট করেছেন যে সাদা কালার পেন দিয়ে লিখলে লেখা বোঝা যাবে। ওকে, ঠিক আছে, আই উইল টেক ইউর সাজেশন, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। কোন দিকে হোয়াইট পেন দিয়ে ইউজ করার ট্রাই করবো যে, হ্যাঁ হোয়াইট পেন। তো এবার আসা যাক আমাদের পরের ম্যাথে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলা উচিত যে আপনারা কিন্তু অলরেডি ম্যাথে আপনাদেরকে আমি এটা দেখানো, আজকের ক্লাসে আপনারা যেই 4টা ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো, এই 4টা ম্যাথ যে আপনারা আজকের ক্লাসে বুঝে যাবেন ব্যাপারটা এরকম না। এই 4টা ক্লাসের মানে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ এর পাশাপাশি স্মার্ট অ্যাপ্রোচটা ম্যাথমেটিক্যাল কীভাবে এক্সাম হলে হওয়া উচিত, অ্যান্ড এইটা কেন ডেভেলপ করাটা জরুরি, এইটা বোঝানোই হচ্ছে আজকের উপায়। সো আপনারা যদি আজকের ক্লাসে না বুঝে থাকেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের ক্লাসের আজকের অবজেক্টিভ না যে কিভাবে আপনি মানে ম্যাথগুলোর একদম সলিউশন 1 by 1 স্টেপ বাই স্টেপ স্মার্ট অ্যাপ্রোচে বা ট্রেডিশনাল অ্যাপ্রোচে, এটা উদ্দেশ্য না। জাস্ট আপনাকে এতটুকু বোঝানো যে স্মার্ট অ্যাপ্রোচ ভার্সেস হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচের ডিফারেন্সটা কি। তো আপনাদেরকে আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে কেন আপনাকে স্মার্ট অ্যাপ্রোচ নেওয়াটা শিখতে হবে, এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। আজকের ক্লাস করেই যে আপনি একদম স্মার্ট অ্যাপ্রোচে সব কিছু করে ফেলতে পারবেন না, বাট this class is all about you to introduce you to smart approach, not and also
ক্লাসিফাইং দিস অ্যাগেন্স্ট দি ট্রেডিশনাল অ্যাপ্রোচ। অর্থাৎ ট্রেডিশনাল অ্যাপ্রোচের সাথে স্মার্ট অ্যাপ্রোচের ডিফারেন্সটা কী, এটা আজকের ক্লাসে বোঝার, আপনারা যেন আজকের ক্লাসের পর থেকে এটা ভালো করে বুঝতে পারেন, সেটার হচ্ছে আজকের আমাদের মূল উদ্দেশ্য। সো মুভিং অন, আমরা যদি একটু সামনের দিকে যাই, আরেকটা অঙ্কের দিকে যাই, তাহলে আমাদের স্মার্ট অ্যাপ্রোচে সলভ করার এবিলিটি আর একটু বেড়ে যাবে। দেখেন এখানে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে বিসিএস এর রিটেনের কোশ্চেন 46 এর। তো 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো নর্মালি এই ম্যাথগুলো করতে গেলে অনেকে এখানে দ্বিপদী সূত্র ইউজ করে থাকে, যে যেমন হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তারপরে এখানে বি এর ভ্যালু তারা বসায় হচ্ছে 5 মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 25, তারপরে হচ্ছে 4ac 4 দুগুণে 8 আর 12 36 মাইনাস হয়ে যাবে হচ্ছে পজিটিভ, মানে কত হয় 4 ইন্টু 2 হচ্ছে 8 ইন্টু 3 হচ্ছে 24, তাহলে আসে হচ্ছে 24। আর যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু 4ac এখানে প্লাস হয়ে যাবে, যেটা এখানে প্লাস হয়ে গেছে, ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে এটা হচ্ছে আপনার 4। এই সম্পূর্ণটাকে আপনার সমাধান করা হচ্ছে, আপনার যদি আমরা ট্রেডিশনাল নিয়মে ধরি তাহলে এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সমাধান কি, এই সমীকরণের মূল কীরকম হয় সেটা হিসেবে এখানে দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এভাবে করতে গেলেও টাইম আপনার অনেক বেশি কনজিউম হবে। এটাই হচ্ছে শর্টকাট নিয়ম। তো আমি আরেকটু এগিয়ে যাই, 4 তো মাইনাস 5, এখানে 25 আর 24 যোগ করলে হয় হচ্ছে 49। সো 49-এর উপর যদি 49-এর উপর যদি রুট থাকে তাহলে রুট হয়ে যাবে হচ্ছে 7, তাহলে একটা হবে হচ্ছে প্লাস 7 আর একটা হবে হচ্ছে মাইনাস 7 মাইনাস 5 বাই 4। তো এবার যোগ করেন, এখানে আসবে হচ্ছে 2/4 আর এখানে আসবে হচ্ছে মাইনাস 12/4। তাহলে আমরা যদি একটু উপরের দিকে এই সাইডে লিখি তাহলে এখানে আসবে হচ্ছে 1/2 অর্থাৎ হাফ, আর এখানে আসবে হচ্ছে -3। তো এইভাবে আমরা চাইলে সলভ করতে পারি, কিন্তু এটাও অনেক টাইম কনজিউমিং। আমরা কেন এইভাবে ম্যাথটাকে সলভ করব? আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বের করে ফেলা, বা আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্যাল আইকিউ বা ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স বা ম্যাথমেটিক্যাল অ্যাকিউমেন্ট আপনারা যাই বলেন না কেন সেটাকে ডেভেলপ করা। সো যদি সেটা ডেভেলপ করি তাহলে কি হইতো, এখানে আমি লিখতে পারতাম 2x স্কোয়ার মাইনাস 6x, এখানে 2 আর -3 মাল্টিপ্লাই করলে -6x হয়। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে -6x প্লাস x -3 ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা মিডল টার্ম নামে আমাদের পরিচয় দিয়ে থাকি। সো এখানে কেন -6 হলো? প্রথমত 2x আর -3 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে -6x, আর -6 এর সাথে প্লাস x যোগ করলে হয় হচ্ছে -3 = 0। দেখেন এই দুইটা জিনিস আপনি যদি যোগ করেন তাহলে আপনি এই জিনিসটা পাবেন ফার্স্ট অফ অল। আবার এইটা যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে এইটা আর এইটার মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্ট বা রেজাল্ট সেটাই আপনারা পাচ্ছেন। সো এইটারই জাস্ট একটু মডিফাইড ফর্ম হচ্ছে এইটা। তাহলে এখন দেখেন আমরা বলতে পারি যে 2x এখান থেকে কমন নিয়ে আসলাম আমরা, তাহলে x -3 আর এখান থেকে আমরা +1 কমন নিব, x -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x -3 = 0,
এবং আরেকটা হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা আসে হচ্ছে x ইজ ইকুয়াল টু 3, আরেকটা আসে হচ্ছে x ইজ ইকুয়াল টু -12। দেখেন রেজাল্ট কিন্তু সেম দুই পাশেই, কিন্তু একটাতে আমাদের একটু টাইম কম লাগলো, আরেকটাতে টাইম একটু বেশি লাগলো। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটার দিকে একটু যাই। অ্যাগেইন আমরা ক্লাসে এতটা ফাস্ট যাব না, আমরা সেখানে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকটা রিজনিংয়ে কেন, কোথায়, কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই আমি দেখানোর ট্রাই করব। আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া যে স্মার্ট অ্যাপ্রোচ আর ট্রেডিশনাল অ্যাপ্রোচের ডিফারেন্স কি। তো আরেকটা ম্যাথ আপনাদেরকে দেখা, এটা হচ্ছে বিসিএস এর রিটেনের কোশ্চেন, খুব সম্ভবত 46 এর। xy is equal to yx এবং x is equal to 2y, এটাকে কিভাবে সলভ করা যায়? মানে ম্যাথটা আমার মনে হয় ভুল তোলা হয়েছে, কারণ একটা প্রশ্ন খুব মজার, সেটা হচ্ছে যে বিসিএস এর রিটেনের কোশ্চেন এই বছর 46 এর খুব সম্ভবত বিসিএস এর রিটেনের কোশ্চেন এটা। তো একটি ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি হয় 2, আবার ভগ্নাংশটির হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন। তো এটা আমাদের আজকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ম্যাথ। সো লেট আস সি যে এটা আমরা কিভাবে খুব ইজিলি করতে পারি। এটা নিয়ে আমাদের আসলে মাথা খুব একটা ঘামানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমরা শুরুতেই যখন এরকম অঙ্ক দেখব তখন আমাদেরকে ধরে নিতে হবে যে একটা ভগ্নাংশ এখানে আছে। সো ভগ্নাংশ সবসময় কি ফর্মে থাকে? ভগ্নাংশ সবসময় থাকে হচ্ছে x/y ফর্মে। তো ভগ্নাংশটির লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি হয় 2। তো লব হচ্ছে নিচে যেটা থাকে সেটা, অর্থাৎ x + y/7 ইজ ইকুয়াল টু 2। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এখানে অন্য কালার দিয়ে ট্রাই করি, দেখি। আবার ভগ্নাংশটির হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1 হয়, অর্থাৎ x/y আর ভগ্নাংশটির হর থেকে 2 বিয়োগ করলে, সো হর থেকে আমি 2 বিয়োগ করলাম, তাহলে ভগ্নাংশটি হয় 1 ইজ ইকুয়াল টু 1। মানে নিচেও কিছু থাকে না, উপরেও কিছু থাকে না, 1 থাকে। তো এখান থেকে আমি কিন্তু বলতে পারি ইজিলি যে y ইজ ইকুয়াল টু কি বলেন তো, y ইজ ইকুয়াল টু x - 2। জাস্ট কিছুই না, আমরা সাইড চেঞ্জ করছি। তো y ইজ ইকুয়াল টু যদি x - 2 হয়, এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করে নিই। চলেন এখান থেকে x ইজ ইকুয়াল টু y + 7 ইন্টু 2। এখন এখানে আমরা চাইলে এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিতে পারি। x ইজ ইকুয়াল টু y + 2। এখন এখানে y + 2 আমরা যদি বসিয়ে দেই, তাহলে y + 2 সমান হচ্ছে 2y + 14। তাহলে y এখান থেকে এখানে চলে আসবে, হয়ে যাবে হচ্ছে শুধু y, আর 14 এখানে চলে আসবে। সো 14 এখানে চলে আসবে, তো এখানে চলে আসলে 14 হয়ে যাবে হচ্ছে -12। আবার এখানে যদি আমরা -12 বসাই দিই x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু চলে আসবে কত বলেন তো? এখানে x এর ভ্যালু, y এর ভ্যালু যদি -12 হয়, x এর ভ্যালু হবে হচ্ছে -10। জাস্ট y এর ভ্যালুটা আমরা -12 বসিয়ে দেখেছি। সো আমাদের কাছে x ও আছে, y ও আছে। ভগ্নাংশটি কত ছিল? ভগ্নাংশটি ছিল হচ্ছে x/y। সো x/y যদি হয়, তাহলে x এর ভ্যালু হচ্ছে -10
আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -12। তো দুইটা কাটাকাটি গেলে চলে যায় হচ্ছে 5/6। তো এই হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে বিসিএস এর রিটেনের একটা কোশ্চেন, আমি আপনাদেরকে সলভ করে দেখাইলাম। তো এটা না বুঝলে এখনই ওয়ারিড হওয়ার কিছু নাই, ইটস জাস্ট আ সিম্পল থিং যে আপনারা আসলে কিসের ফেস হবেন সামনের পরবর্তীতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বিসিএসে কিন্তু নর্মালি আমাদের টেক্সট বুকের ম্যাথ বা বোর্ডের বইয়ের ম্যাথ যাই বলেন না কেন সেগুলো এসে থাকে ক্লাস 9 থেকে 10, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের 1-2টা ম্যাথ থাকে। সো ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। ওইটা নিয়ে যেন ওয়ারিড না হতে হয় আপনাদের, বা এটা নিয়ে যেন আর পরবর্তীতে ভয় করতে না হয়, সেজন্যই আমাদের এই প্রোগ্রাম প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্স, যেখানে আমি এত দ্রুত আপনাদেরকে ম্যাথ যে শেখাবো ব্যাপারটা আসলে তা না, যে শুধুমাত্র দ্রুততার সাথেই ম্যাথ আপনাদেরকে শেখাবো এটাই আমার গুরুত্ব হবে না। তো আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে সিম্পল ওয়েতে কীভাবে আরও ফাস্ট ওয়েতে, আমার থেকেও ফাস্ট, আমি তো ক্লাসে বোঝাচ্ছি, বাট যখন আপনারা পরীক্ষার হলে বসবেন আরও ফাস্ট কীভাবে ম্যাথ আপনারা অ্যান্সার করতে পারেন সেইটা বোঝানোটাই হবে হচ্ছে আমাদের কাজ এবং দায়িত্ব। তো এখন আপনাদের মনে প্রশ্ন যেটা ছিল, আমাদের ক্লাসের শুরুতে আমরা একটা প্রশ্ন আমরা পিক করেছিলাম যে কেন আমাদের মানে এত বেশি ইম্পর্টেন্ট। লেটস একজন কৃষিবিদ যখন হয় সেও কিন্তু জেনারেল বিসিএস অ্যাপ্লাই করে, অ্যান্ড দেন তাকে কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি দিয়ে বসতে হয়, তাকেও কিন্তু সেখানে লিখতে হয়, ম্যাথের অ্যান্সার করতে হয়, বা হচ্ছে আপনার যে টেকনিক্যাল ক্যাডার না, যে জেনারেল ক্যাডার, লেটসে সে হচ্ছে আপনার বলা যায় যে সে একজন জেনারেল ক্যাডার হইল। এখন একজন জেনারেল ক্যাডারের কেন আপনার যে কিনা আপনার পুলিশ হবেন তার কেন এই জিনিসগুলো জানা জরুরি, তার জীবনে কি প্রয়োগ আছে এইটা জানার, যে আপনার তার জীবনে এটা জানার কি জরুরি, মানে এটা কেন তাকে জানতে হবে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এটা দিয়ে একজন পুলিশের এএসপি হিসেবে যখন এন্ট্রি নেবেন বিসিএসে, তখন আপনার এটা জানার কি জরুরি, বা এটা দিয়ে আপনি কি প্রয়োগ করবেন যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তো এটারই পিছনে এটা জানাটা আপনার জরুরি এই জন্য যে আপনার গাণিতিক যুক্তি যত ভালো হবে, আপনি যত ভালোভাবে ম্যাথমেটিক্যাল রিজনিং করতে পারবেন, ঠিক তত ভালোভাবে আপনি আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার এখানে কোনো একটা সিচুয়েশন এমন চলে আসলো যে সিচুয়েশনটা অনেক বেশি এমার্জেন্সি এবং সফিস্টিকেটেড একটা সিচুয়েশন। সো এই সফিস্টিকেটেড সিচুয়েশনে বা এই ইমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে আপনার নার্ভকে কুল রেখে আপনি একটা ক্যালকুলেটেড ওয়েতে একটা প্রবলেমের সলভ করতে পারেন, তখনই কিন্তু আপনার একজন বিশেষ ক্যাডার হিসেবে, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেশ বলেন, জাতি বলেন, বা নিজের কাছে নিজের বলেন, চাওয়াটা কিন্তু তখন পুরোপূর্ণ হবে। এবং আপনি যদি গাণিতিক যুক্তিতে ভালো হয়ে থাকেন, এই ধরনের সমস্যা আপনার কাছে সলভ করার তখন খুবই সহজ হয়ে যাবে। এমনকি বড় বড় যেসব কোম্পানি আছে ওয়ার্ল্ডের মধ্যে, গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, তারা অ্যাকচুয়ালি কাদেরকে হায়ার করে? তারা কিন্তু হায়ার করে হচ্ছে প্রবলেম সলভারদের। প্রবলেম সলভারদেরকে হায়ার করে, যারা প্রবলেম খুব বেশি ভালোভাবে সলভ করতে পারে। তো কেন প্রবলেম সলভারদেরকে হায়ার করে, এবং প্রবলেম সলভারদেরকে হায়ার করার মানে ওয়েটা কি, প্রসেসটা কি? খুবই সিম্পল হিসাব, যে যত বেশি প্রবলেম সলভ করতে পারবে সে তার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি সফল এবং সুখী এবং শান্তিতে রয়েছে। আর সব সমস্যার সমাধান করা যায় না, এটাও সত্য, কিন্তু যত বেশি প্রবলেম সলভ করতে পারে সে একজন ভালো এমপ্লয়ি। একটা এমপ্লয়াবিলিটির মেজারমেন্ট এটা। আপনি যদি গুগলে এরকম করে লেখেন যে একজন ভালো এমপ্লয়ি হওয়ার জন্য কি কি স্কিল থাকা দরকার, সেখানে যেমন কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল থাকবে, পাশাপাশি এই স্কিলটা বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগেও প্রবলেম সলভার স্কিলটা থাকবেই। ইভেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ, যেটাকে আমরা চ্যাট জিপিটি বলি, অথবা হচ্ছে গোর্ক, অথবা হচ্ছে আপনার পারপ্লেক্সিটি, যে কোনো ধরনের চ্যাট জিপিটি মডেল, গুগলের জেমিনাই, যে কোনো ধরনের চ্যাট জিপিটি মডেল ইজ বেসড অন প্রবলেম সলভিং। যে এখানে কি প্রবলেমটা ছিল
এই প্রবলেমটাকে কিভাবে সমাধান করা যায়, এবং প্রবলেমের এই সমাধানগুলো যখন আমাদের ব্রেন সেলের সাথে যখন কানেক্টেড ওয়েতে করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে নিউরন, কিভাবে আমাদের ব্রেনগুলো একটার সাথে একটা কানেক্টেড, ঠিক সেটাকে অনুসরণ করেই আপনি চ্যাটজিপিটি বলেন বা যে কোনো এআই মডেল বলেন, প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল ঠিক সেইভাবে আপনি সলভ করতে পারবেন। তো এটাই হচ্ছে একজন বিসিএস ক্যাডারের কাছ থেকে আমাদের চাওয়া, বা আমাদের জাতির চাওয়া, বা আমাদের দেশের চাওয়া, বা পিএসসির চাওয়া, যে সে আসলে প্রবলেম সলভিংয়ে কতটা ভালো, নট আপনি ম্যাথমেটিক্সে কতটা ভালো। ম্যাথমেটিক্সে ভালো কি না সেটার জন্য আপনার আলাদা করে পরীক্ষা হয়, যেমন আপনার ম্যাথমেটিক্সে আপনার দক্ষতা কতটুকু সেটার জন্য শিক্ষা ক্যাডারের যে পরীক্ষা আছে ম্যাথমেটিক্সের উপরে, সেটা কিন্তু অলরেডি হয়। অ্যান্ড আপনাকে কিন্তু সেই পরীক্ষা কিন্তু যারা দেয় তারা কিন্তু মোটামুটি ম্যাথমেটিক্সে যারা অনার্স মাস্টার্স করা তারাই কিন্তু সেই পরীক্ষায় বসতে পারে। অনার্স কমপ্লিট না করা থাকলে ম্যাথমেটিক্সের উপরে বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অথবা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স যদি আপনার না হয়, বা পিওর ম্যাথমেটিক্স যদি অনার্স না থাকে, তাহলে কিন্তু আপনি ওই পরীক্ষা বসতে পারতেছেন না। তো এইখানে কিন্তু আপনি ম্যাথমেটিক্স কত ভালো পারেন এটা দেখার পরীক্ষা এটা না। এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা কত, এটা দেখা। এটা দেখার জন্য যেমন মানসিক দক্ষতাও জরুরি, কিন্তু আপনারা যখন মানসিক দক্ষতা সলভ করতে যাবেন দেখবেন যে তার 90%ই হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, এর বাইরে কিছুই না। তো এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে গাণিতিক বিশ্লেষণ কেবল সংখ্যার ব্যাপার নয়, বরং এটি একটি যৌক্তিক চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্তের কর্মকর্তাদের এটি নীতিমালা কার্যকর, স্বচ্ছ এবং প্রভাবশালী করতে সহায়তা করে। এখন আমি যদি আপনাদেরকে একটা সিচুয়েশন বলি, লেটস সে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আপনি একটা এলাকার ডিসি, এখন আপনার এরিয়াতে 2টা গ্রাম আছে, এখন আপনার কাছে এডুকেশনের জন্য আপনার 1 কোটি টাকা, লেটসে কথার কথা, মানে 1 crore বিডিটি আপনাকে বরাদ্দ করা হলো। এখন 2টা গ্রাম আপনার আন্ডারে আছে, কথার কথা, এখানে আরো বেশি থাকে সচরাচর। একটা হচ্ছে আপনার ভিলেজ এ, আমরা ভিলেজ এ, যেখানে লিটারেসি রেট হচ্ছে 42%। আরেকটা হচ্ছে ভিলেজ বি, যেখানে আপনার লিটারেসি রেট হচ্ছে 90%। এখন আপনি আমাকে বলেন যে এই 1 কোটি টাকার সবচেয়ে বেশি অংশ কে পাওয়ার যোগ্য, ভিলেজ এ না ভিলেজ বি? আপনাকে এরকম সমস্যার সমাধান প্রতিনিয়তই একজন বিউরোক্রেট হয়ে গেলে করতে হবে। অ্যান্ড আপনি যদি ভালো ম্যাথমেটিক্স না জানেন এবং ম্যাথমেটিক্সের পেছনে গল্পটা না জানেন, আপনি কখনো এই ধরনের প্রবলেম বা সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন না। তো দেখেন, ভিলেজ এতে 42% মাত্র সাক্ষরতার হার, অর্থাৎ এখানে নিরক্ষরতার হার যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে 58%। আর ভিলেজ বিতে সাক্ষরতার হার হচ্ছে 90%, অর্থাৎ মাত্র 10% সেখানে হচ্ছে নিরক্ষর। তো যেই জায়গায় আপনার 10% নিরক্ষর, সেই জায়গায় কিন্তু আপনার বাজেটের 90% 80% দিয়ে আপনার কোনো লাভ নাই। কিন্তু আপনাকে যদি একটা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি অর্জন করতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই ভিলেজ এতেই, বিশেষ করে ভিলেজ এতেই কিন্তু বেশি করে আপনাকে টাকা দিতে হবে, কারণ এখানে নিরক্ষরতার হার সবচেয়ে বেশি, 58%। অ্যান্ড দিস ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যালি ডিরাইভড অ্যান্ড ম্যাথমেটিক্যালি রিজনড ডিসিশন, অর্থাৎ গাণিতিক যুক্তির মাধ্যমে কিন্তু এই ডিসিশনটা আপনি পৌঁছাতে পেরেছেন। আদারওয়াইজ আপনি এখানে যদি দেন, আপনাকে যদি দেওয়ার পরে যদি আমরা চাই এসে আমাদের জনগণ, দেশের জনগণে জিজ্ঞেস করে যে আপনি ভিলেজ যেতে যে দিলেন, বা আপনার সুপিরিয়র যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি ভিলেজ যেতে দিলেন, এখানে এত টাকা দিলেন, কিসের ভিত্তিতে দিলেন, আপনি ঘুষ খেয়েছেন কিনা, সেখানে তো কি আপনার এই সিদ্ধান্তের পিছনে লজিক কি?
আপনি যদি তখন বলে দিতে পারেন যে স্যার এখানে 58% নিরক্ষর আর ভিলেজ বিতে হচ্ছে 10% নিরক্ষর, আমি তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দেশের যে আমাদের যে বর্তমান পরিস্থিতি সেখানে আমি সার্বিক উন্নয়নের জন্য কেউ যেন শিক্ষার বাইরে না থাকে সেটার উদ্দেশ্যের জন্য আমি 58%-এ মেজরিটি অফ দ্য আমি অ্যালোকেট করেছি, মেজরিটি অফ দ্য বাজেট আমি অ্যালোকেট করেছি। সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যালোকেট। তো এবার আমরা একটু সামনের দিকে যাই। ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জনগণনা, অর্থনীতি ও জরিপের ডেটার বিশ্লেষণ করে সরকারি কর্মসূচির কার্যকারিতার পরিমাপ করে নীতির উন্নতির জন্য প্রবণতা চিহ্নিত করে। একটা কেস স্টাডি আপনাদেরকে দেখাই। কেস স্টাডিটা হচ্ছে এরকম, একটা দেশ আছে যার নাম হচ্ছে শ্রীলঙ্কা। এখানে পুরোটা হোয়াইটে লেখার জন্য আমি রেডি লিখতেছি, আচ্ছা আমি হোয়াইটেই লিখি, আপনাদের অনেকের কনসার্ন ছিল। শ্রীলঙ্কা খুব সম্ভবত 2021 বা 22 সালে, আমার সালটা এক্সাক্ট মনে নাই, এই দেশটা দেউলিয়া হয়ে যায় বা আমরা যাকে বলি ডিফল্ট বা ব্যাংকরাপ্ট হয়ে যায়। বাইশ সালে খুব সম্ভবত। তো এই শ্রীলঙ্কা 2022 সালে ব্যাংকরাপসিতে চলে যায়। এর পেছনের কারণটা কি ছিল? অনেক কারণই এখানে ছিল, কিন্তু এর মধ্যে একটা কারণ ছিল এরকম যে তারা এমন সব প্রকল্পের মধ্যে টাকা ঢেলেছে, তাও আবার ঋণ করে, যে সমস্ত প্রকল্প থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসলে পাওয়া যায় না। ঠিক সেরকমই একটি ইনভেস্টমেন্ট ছিল হাম্বানটোটা পোর্ট, অর্থাৎ সেই হাম্বানটোটা পোর্টটা সম্পূর্ণই চীনের অর্থায়নে হয়েছিল, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় সেখান থেকে আসলে যেরকম ভাবে আসলে রিটার্ন আসার কথা ছিল সেই রিটার্ন বা সেই লাভটা আসেনি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI হচ্ছে একটা ফিনান্সিয়াল রেশিও, যেটা আসলে আপনি কতটুকু ব্যয় করেছেন তার উপরে আপনার মানে যতটুকু ব্যয় করেছেন বা আপনার ইনভেস্টমেন্ট কতটুকু সেটার উপর আপনি কতটুকু রিটার্ন পেলেন। সিম্পলি এটাকে আমরা হিসাব করি এভাবে যে লাভ ডিভাইডেড বাই হচ্ছে, এটা সিম্পলি ফাইন্যান্সিয়াল থিওরিতে এটা আরও ডিপে যাওয়া যায়, এখানে লাভ বলতে সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করছি যে লাভ ডিভাইডেড বাই হচ্ছে বিনিয়োগ। তো এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এই জন্য এটাকে ইনটু 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তো যদি আপনার কোনো প্রকল্প এরকম হয় যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সেই প্রকল্পটা কার্যকর কিনা বা সেই প্রকল্পটার কার্যকারিতা কতটুকু, বা এটা কি একটা অকার্যকর পরিকল্পনা কিনা, এইটা মেজার করার একটাই ওয়ে আছে, অ্যান্ড সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের পারফরমেন্স অ্যানালিসিস করতে হবে। আর পারফরমেন্স অ্যানালিসিস মানে হচ্ছে এই যে, যেমন আমি বললাম ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট একটা হতে পারে আপনাদের জন্য পারফরমেন্স অ্যানালিসিস, এরকম আরও অনেক ধরনের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আপনাকে তখন করতে হবে, যেগুলো বিশেষ পরীক্ষা পাশ করে আপনারা যখন চাকরিতে জয়েন করবেন তখন আপনাদেরকে ট্রেনিংয়ের মধ্যে এগুলো দেওয়া হবে। কিন্তু ট্রেনিংয়ের মধ্যে তো আপনি ভালো তখনই করতে পারবেন যখন আপনার বেসটা স্ট্রং হবে, যখন আপনি ম্যাথমেটিক্যালি সেই জিনিসটাকে মানে আগে থেকে আপনার ম্যাথের বেসিকটা স্ট্রং করে যাবেন। এখন আপনার ম্যাথের বেসিক যদি কোনো কারণে আপনি মানে সাজেশন দেখে কমনের আশায় কোনোভাবে যদি কোনো না কোনোভাবে আপনি যদি উতরেও যান, সেখানে বিশেষ ক্যাডার হয়েও যান, তার পরবর্তীতে যখন ট্রেনিংয়ে যাবেন, ট্রেনিংয়ে যেয়ে কিন্তু আপনি কিন্তু অনেক বড় ধরা খাবেন, কারণ তখন কিন্তু আপনাকে কেউভাবে টেনে দেখে বোঝাবে না, বা তখন সেই সময়টাও আপনার থাকবে না, কারণ তখন সেখানে আপনাকে আরও অনেক কিছু শিখতে হবে যা আপনার এখানে শেখার সুযোগ ছিল, তখন সেখানে যেয়ে আপনি সেটা শিখতে পারবেন না। তো আমরা জানি যে এখনকার যুগ হচ্ছে ডেটার যুগ, এটাকে বলা হয় হচ্ছে ডেটা ড্রিভেন সোসাইটি বা ডেটা ড্রিভেন ওয়ার্ল্ড। এখানের প্রত্যেকটা ডিসিশন নেওয়া হয় হচ্ছে ডেটার উপরে ভিত্তি করে। আনফর্চুনেটলি বাংলাদেশের ক্ষেত্রেই এটা যেন কেন জানি আসলে প্রযোজ্য হয় না। বাংলাদেশে ডেটার ব্যবহার নাই বললেই চলে। আপনারা হয়তো বা নেটফ্লিক্সের
আচ্ছা, আপনারা হয়তো বা নেটফ্লিক্সের নাম শুনেছেন সবাই। সো নেটফ্লিক্সের সাকসেসের পেছনে তাদের একটা বড় কারণ হচ্ছে তাদের ডেটা অ্যানালিসিস। তো কিভাবে নেটফ্লিক্স এত সাফল্য অর্জন করলো ডেটা অ্যানালিসিসের মাধ্যমে? নেটফ্লিক্স তাদের কনজিউমাররা কি দেখে এবং কি দেখে না এইটার একটা লিস্ট তারা বের করলো, এবং এই লিস্ট বের করে তারা অ্যানালিসিস করে দেখলো যে হ্যাঁ, যারা এই ধরনের শো দেখছে তারা এই ধরনের শো পছন্দ করবে। কারা আছে এখানে যারা হচ্ছে থ্রিলার মুভি দেখতে পছন্দ করে বা থ্রিলার সিরিজ দেখতে পছন্দ করে। তখন নেটফ্লিক্স তাদেরকে এরকমভাবে অ্যালগোরিদম সাজালো যে যারা থ্রিলার মুভি দেখতে পছন্দ করে তাদেরকে থ্রিলারের সাজেশন আরও বেশি বেশি করে দেওয়া শুরু করলো। যারা কমেডি জনরা দেখতে পছন্দ করে তাদেরকে কমেডির সিরিজ দেখতে আরও বেশি করে উৎসাহিত এবং উজ্জীবিত করা হলো। সো এইভাবে ধাপে ধাপে আপনার নেটফ্লিক্স একটা ডেটা ড্রিভেন অ্যানালিসিসের মাধ্যমে একটা ডেটা ড্রিভেন ডিসিশন নিয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন। তো বাইরের দেশে 2000 সালের পূর্ব থেকেই ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া শুরু হয়েছে, কিন্তু ইটস টাইম বাংলাদেশও এখন ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া শুরু করেছে। এবং এটার এক্সাম্পল আপনাদের চারপাশে তাকালে অনেকেই দেখতে পারবেন যে কীভাবে ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া আপনার এখন শুরু হয়েছে। যেমন আপনি এখন ফেসবুকে যদি আপনি বসেন, আপনি ফেসবুকে কিন্তু কোনো কারণে যদি আপনি মানে একটা জাতীয় ধরনের খবর দেখেন বা একটা পার্টিকে সাপোর্ট করে খবর দেখেন, দেখবেন যে ওই পার্টি রিলেটেড খবরই আপনার কাছে চলে আসতেছে, রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে ওই কথাটা সত্য বা মিথ্যা কিনা, বা ওইটা আপনার বা আমার সমাজকে রিপ্রেজেন্ট করে কিনা। তো ডেটা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বর্তমানে বাংলাদেশ সরকারও এটা শেখ হাসিনা সরকারের আমল থেকেই ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়ার পক্ষে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন ডিসিশন নিচ্ছেন ডেটা ড্রিভেন পলিসির উপরে ভিত্তি করে। আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে তালিকা তৈরি করার কথা, সেটাও নাথিং বাট আ ডেটা ড্রিভেন ডিসিশন, এবং সেখানেও অ্যালগোরিদমের ব্যবহার হচ্ছে। সো ডেটা ছাড়া অ্যাকচুয়ালি আপনি কখনোই কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না, অ্যাটলিস্ট এই যুগে। আর ডেটা বোঝার জন্য আপনাকে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিতেও ভালো হতে হবে। ইফ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, সিম্পলি যদি বলি, ইফ ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা অ্যান্ড দ্য স্টোরি বিহাইন্ড ইট, ইউ ক্যান নট টেক দ্য ডিসিশন। তো ন্যায়সঙ্গত স্বচ্ছ সমাজের বন্টন, এটা আমরা আগের স্লাইডে দেখেছি যে ভিলেজ বি এর এক্সাম্পলের ক্ষেত্রে, যে আপনার কাছে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে এক জায়গায় আপনার 48% হচ্ছে সাক্ষরতার হার, আর এক জায়গায় সাক্ষরতার হার হচ্ছে 90%। সো কোথায় আপনার 1 কোটি টাকাটা অ্যালোকেট করতে হবে বাজেটটা, এটা অনেক বড় একটা বিষয়। অ্যান্ড লাস্টলি, যে আপনার রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আপনার ডেটা অ্যানালিসিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিভাবে? আপনি যখন ফাইন্যান্সিয়াল থিওরিগুলো পড়বেন, এটা আপনাকে ট্রেনিংয়ে যখন বলা হয় ফিনান্সিয়াল থিওরিগুলো পড়বেন, তখন সেখানে রিস্ক অ্যান্ড রিটার্ন নামে একটা চ্যাপ্টার আপনাদেরকে শেখানো হবে। সো রিস্ক অ্যান্ড রিটার্নটা আপনি তখনই ভালো করে অ্যানালিসিস করতে পারবেন, বা সিনারিও অ্যানালিসিস তখনই আপনি ভালো করে করতে পারবেন যখন কিনা আপনি এই ডেটা ড্রিভেন ডিসিশনগুলো ভালো করে নিতে পারবেন। অর্থাৎ যখন আপনার গাণিতিক যুক্তিগুলা সুন্দর মতন হতে হবে, ভালো করে করতে পারবেন। যেমন ধরা যাক যে আপনার কাছে তথ্য আছে যে যখন কোনো একটা গ্রামে সাইক্লোন হয় এবং বিপদ সংকেত 10 নাম্বার হয়, পূর্বে আপনার যারা মারা গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিল হচ্ছে শিশু, 3000 জন, আল্লাহ মাফ করুক, 3000 জন ছিল হচ্ছে শিশু, 2500 জন ছিল হচ্ছে ওল্ড এজ পার্সন, 1500 জন ছিল হচ্ছে নারী। এখন যখন আপনাকে আপনার সামনে এরকম আবার একটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা চলে আসবে, যখন আপনাদের এরকম 3টা জায়গায় আপনাদের যখন এরকম 3টা ডাটা আপনার কাছে দেওয়া হলো, এবং আল্লাহ মাফ করুক আরেকবার আপনাদের সামনে এরকম 3টা এরকম একটা 10 নম্বর বিপদ সংকেত আর একটা সাইক্লোন আবার সামনে উপস্থিত হলো। এখন আপনার অ্যাজ একজন বিউরোক্রেট হিসেবে
কোন জনগোষ্ঠীর, এটা ছিল হচ্ছে 3000 জন ছিল হচ্ছে শিশু, আর 2500 জন হচ্ছে আপনার বয়োবৃদ্ধ, আর 1500 জন হচ্ছে নারী বা আমাদের আমাদের মা বোনদের মধ্যে এরকম, আর 1000 জন ছিল হচ্ছে আপনার বলা যায় প্রাপ্তবয়স্ক 18+ পুরুষের মধ্যে পড়ে এরকম। তো এই 4টা ক্যাটাগরির মধ্যে কাকে আপনি বাঁচানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন, কাদের জন্য আপনি পলিসি মেকিং করবেন? আপনি অবশ্যই এই 3000 এবং 2500 এবং 1500কে আগে আপনার প্রায়োরিটি লিস্টের উপরে রাখবেন। সবচেয়ে বেশি উপরে রাখবেন হচ্ছে 3000 জনকে। তো এটাও তো নাম্বারের খেলা। আমি আবার একটু আগেও বলেছি যে ডেটা ড্রিভেন ডিসিশন, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে DDD। তো এটা কখন সম্ভব হয়? তখনই সম্ভব হয় যখন আপনি ম্যাথমেটিক্যালি একটা ভালো একটা সাউন্ড একটা মাইন্ড নিয়ে আপনি বসতে পারেন। তো ম্যাথমেটিক্সে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা অথবা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, কোন ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লম্ব অপর দুই বাহুর উপর অঙ্কিত লম্বের অঙ্কিত বর্গের সমষ্টির সমান, এরকম বললেই যে মানে ম্যাথমেটিক্সে শুধু ওখানেই সীমাবদ্ধ তা না। ম্যাথমেটিক্স হ্যাজ ইটস রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস, এবং fortunately BCS wants to see whether or not you are able to perform these mathematical approaches and whether or not you are able to solve these questions. তো যদি আপনি এই ধরনের কোশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারেন, দেন ইউ আর গুড টু গো। আর একটা জিনিস, এটা আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার খুবই মানে আসলে দৈন্যতা বলা যায়, বা আমাদের চাকরি পরীক্ষার্থীদের জন্য দৈন্যতা বলা যায়। এখানে আসলে আমরা শুধু যে সরকারকে দায় দিব তাই না, এটা দায়টা আমাদের নিজেদেরও আছে। দায়টা হচ্ছে এরকম যে আমাদের এখন যেই পদ্ধতিতে BCS এর এক্সামটা হয় ম্যাথমেটিক্সের, এটার আসলে রিফরমেশন দরকার। কারণ এটাতে খুব কমই আসলে যেভাবে আমরা গাণিতিক যুক্তিটা যেই হিসাবে যেই নিয়তে রাখা হয়েছিল সেই নিয়তটা অ্যাকচুয়ালি এখানে টেস্টেড হয় না। এখানে এন্ড অফ দ্য ডে এটাই টেস্টেড হয় যে আসলে ম্যাথ কি কত ভালো পারতেছে এটা। কিন্তু যদি এই সিলেবাসটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং আসলেই যে কারণে ম্যাথমেটিক্সটাকে BCS সিলেবাসে ইন্ট্রোডিউস করা হয়েছে ঠিক সেভাবে যদি এখানে ম্যাথমেটিক্সটাকে মানে ইন্ট্রোডিউস করা হইতো, তাহলে যে সমস্যা হইতো সেটা হচ্ছে যে আমাদেরই যারা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা অন্যান্য আদার্স ইউনিভার্সিটিতে বা যারা আমরা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমরাই তখন সেটার প্রতিবাদ করে বসতাম যে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রশ্ন কেন দেওয়া হলো। বাট বাস্তবে ম্যাথমেটিক্স যখন আপনাকে দেখালাম ভেঙে ভেঙে যে এইভাবে আপনার যখন এভাবে ম্যাথমেটিক্স করতে থাকবেন, তখন আপনাকে ম্যাথ শুধুমাত্র যে একজন ম্যাথমেটিক্যাল একজন পার্সনই করে তুলে, ব্যাপারটা এরকম না। এই সাথে সাথে আপনাকে একজন ভালো চিন্তক হিসেবেও পরিপূর্ণ করে। সো দিস ইজ হাউ ইউ বিকাম আ গ্রেট পার্সন অ্যান্ড অলসো গ্রেট মাইন্ড। তো আমরা একটু রিয়েল লাইফে আসলেই মানে কখনো ম্যাথমেটিক্সের মানে প্রয়োগ কখনো হয়েছিল কিনা এটা আমরা একটু দেখি আমলাতান্ত্রিক জীবনে। 2019 সাল হঠাৎ করে কোভিড-19-এর দেখা যায় সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশে যেটা 2020 সালে পরিলক্ষিত হয় সর্বপ্রথম কেস, 2019 সালে চায়নার হুয়ান শহরে সর্বপ্রথম কোভিড-19 নামক একটা ভয়ানক রোগের এবং একটা সংক্রামক রোগের দেখা দেয়। তো প্রশ্ন ছিল যে সবার মনে যে কি এমন হতে পারে, কিভাবে আমরা ডিসিশন নিব। আমি একটু আগে বলেছি যে আগের উপাত্তগুলো উপর ভিত্তি করে পূর্বের তত্ত্বগুলো উপর ভিত্তি করে ডিসিশন নিতে হয়, কিন্তু এখানে তো কোনো ডাটা ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে ডাটা কি ছিলই না বাংলাদেশ সরকারের কাছে? অবশ্যই ছিল। কিভাবে? এই কেস সর্বপ্রথম শুরু হয়েছে চায়নায়, তারপরে এই কেস ইউএসএতে সংক্রমণ নেয়, তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে EU, পরবর্তীতে ইন্ডিয়া, তারপরে মিডল ইস্ট। এইভাবে আমাদের দেশে এই ধরনের সংক্রমণগুলো আসে।
তো সেই মুহূর্তে আমাদের আইসিইউর বেড কত হবে, আমাদের টিকা কাদের দেওয়া উচিত, কাদের টিকার প্রাধান্য দেওয়া উচিত, কিভাবে আমাদের লকডাউনগুলোকে মানে দেওয়া উচিত, সেগুলো সব কিছু আমাদের কাছে মনে হলেও যে এটা হাওয়ার উপর করা হয়েছে, বাট আসলে এটা এতটাও হাওয়ার উপরে ছিল না। সব কিছুই ছিল ডেটা ড্রিভেন ডিসিশন। যেমন আপনারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন টিকার কথাটা বললে। সবার আগে বাংলাদেশে টিকাটাকে বা ভ্যাকসিনকে সবার আগে একদমই মানে অ্যাভেলেবেল সবার আগে কাদের করা হয়েছিল? যাদের শরীরে কোনো ধরনের জটিলতা রয়েছে, যেমন যাদের কিডনি ডায়ালিসিসের প্রয়োজন হয়, অথবা বয়োবৃদ্ধ যারা হচ্ছে 50+ বছরের উপরে, বা যাদের শরীরে কোনো ধরনের জটিলতা রয়েছে। তো এই তথ্যটা এটাও তো একটা গাণিতিক যুক্তির মাধ্যমে এসেছে, কারণ আমরা দেখেছি যে কোভিড-19-এর সবচেয়ে বেশি ভালনারেবল বা ডেথ রেট সবচেয়ে বেশি ছিল হচ্ছে যারা আমাদের সিনিয়র সিটিজেন তারা, অথবা ডেথ রেট ছিল হচ্ছে যারা আমাদের সিনিয়র সিটিজেন, আমি সংক্ষেপে এসসি লিখলাম, অথবা যাদের আগে থেকে কোনো ধরনের মেজর কোনো হেলথ কমপ্লিকেশনস ছিল। স্যার হলুদ রঙে মানে অনেকে বলতেছে স্যার হলুদ রঙ বুঝতে পারতেছে না, এটাই বলতেছে সবাই। সো ডেথ রেট যাদের বেশি ছিল, যাদের হেলথ কমপ্লিকেশনস বেশি ছিল, HC আমি লিখে দিলাম সংক্ষেপে। সো এটাও কীভাবে বুঝতে পেরেছে? এটাও সংখ্যা দিয়েই। এটা কিন্তু এরকম না যে আমার বাসার পাশে 10 জন, আল্লাহ মাফ করুক, 10 জন মানে সিনিয়র মানুষ মারা গিয়েছে, তাহলে আমার এই ডিসিশনটা আমি এখানে নিতে পারবো এইভাবে না, নট নেসেসারিলি দ্যাট। তাদের কাছে তথ্য ছিল, উপাত্ত ছিল, তারা এইভাবে এটাকে অ্যানালিসিস করেছে, গ্রাফস অ্যান্ড চার্টসের মাধ্যমে এটা দেখেছে, অ্যান্ড দেন তারা ডিসিশন নিয়েছে যে না, আমরা ভ্যাকসিনটা সবার আগে সিনিয়র সিটিজেনদেরকে দিব, তারপরে হচ্ছে হেলথ কমপ্লিকেশনস আছে লাইক ক্যান্সার অর আদার্স, যেমন কারো কিডনি ইস্যু থাকতে পারে, হার্টের ইস্যু থাকতে পারে, তাদেরকে আমরা দিব, থ্যালাসিমিয়া থাকতে পারে, তাদেরকে আমরা দিব। এরপরে দিব হচ্ছে যারা বাইরে যাবে, দেশের বাইরে, মাইগ্রেন্টস যারা দেশের বাইরে যাচ্ছে তাদেরকে। এখানে একটা প্রশ্ন হতে পারে, মাইগ্রেন্টসদেরকে দিব যে কেন মাইগ্রেন্টসরা এখানে আগে আসলো? এর আগে হেলথ ওয়ার্কাররাও ছিল, কারণ হেলথ ওয়ার্কাররা যদি সুস্থ না থাকে, এটা তো কমন সেন্স যে হেলথ ওয়ার্কাররা যদি সুস্থ না থাকে তাহলে তারা আর বাকিদেরকে কী সেবা দিবে? তো মাইগ্রেন্টসদেরকে কেন আপনার ছোট বাচ্চা বা অন্যান্য চাকরিজীবীদের ক্ষেত্রে থেকে বেশি দিল? কারণ অনেক দেশের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশন ছাড়া প্রবেশ করাটাও ছিল সে সময় দুরূহ। আর আমরা জানি যে বাংলাদেশের ইকোনমিক্সের মধ্যে দুইটা স্ট্রং পিলারের মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। সো এই রেমিটেন্সের চাকা সচল রাখতে হলে আমাদের তখন সেই মুহূর্তে দরকার ছিল হচ্ছে এই হেলথ যারা মাইগ্রেন্টস তাদেরকে ভ্যাকসিন দেওয়ার। সো এখন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে কীভাবে অ্যাকচুয়ালি ডেটা ড্রিভেন ডিসিশন নিয়ে কোভিড-19কে মোকাবেলা করার চেষ্টা আমাদের দেশে হয়েছে। শুধু আমাদের দেশ তাই না, পুরো বিশ্বে কীভাবে কোভিড-19কে মোকাবেলা করেছে। এবং আমি যখন আপনাদের সাথে পরিসংখ্যানের ক্লাস নেব তখন আমি সেখানে দেখাবো যে কীভাবে কোভিড-19 ইজ নাথিং বাট যে কোভিড-19-এর যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা ছিলই সম্পূর্ণ ছিল হচ্ছে এই ইসের উপরে ভিত্তি করে, আপনার পরিসংখ্যানের উপর ভিত্তি করে, যেখানে পরিসংখ্যানের এক একটা তত্ত্ব প্রদান করা হবে, যেখানে পরিসংখ্যানের এক একটা তত্ত্ব বা এক একটা ডেফিনেশন বা এক একটা সিগন্যাল বা এক একটা সাইন অথবা সিমটম বলা হবে, সেই সাথে সাথে বলা হবে হচ্ছে এর পেছনের গল্প, এর পেছনের রহস্য, যাতে আপনাদের পরিসংখ্যানটাও রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারেন, পাশাপাশি আমাদের দেখানো স্মার্ট অ্যাপ্রোচে কীভাবে আপনারা করতে পারেন সেটা আমরা যেন দেখতে পারেন। সো আজকের ক্লাসে হয়তো বা আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমি জাস্ট আপনাদের আজকের ক্লাসে ম্যাথমেটিক্সের মধ্যে আচ্ছা আমি সবাইকে অ্যান্সার এই মুহূর্তে আমি দিতে পারছি না, কারণ এটা ফেসবুক লাইভে। আচ্ছা আপনার কাছে আমার মোবাইল, সো সবার আসলে কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া যাচ্ছে না। তো আচ্ছা আমার হয়তো বা ম্যাথে 2-1টা ভুল হয়েছে, বাট এটা আমি পরবর্তীতে চেক করে আমি আপনাদেরকে সঠিকভাবে আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আর হচ্ছে যে তো আপনাদের আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে এটা বোঝানো
ম্যাথ বোঝানোর থেকে এটা বেশি জরুরি ছিল আজকের ক্লাসে, যে কেন আপনাদের গাণিতিক যুক্তিটা আপনাদের জীবনে দরকার এবং কীভাবে আপনারা এটাকে ভালো করতে পারেন, আর এটা সম্পর্কে আইডিয়া দেওয়া। নট নেসেসারিলি যে আপনাদেরকে সব কিছু আজকে শিখিয়ে ফেলানো, কারণ এক ক্লাসে তো সব কিছু শেখানো যায় না। আর যদি আমাদের ক্লাস আপনারা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই সেখানে দেখা হবে আপনাদের সাথে। তো সবার জন্য রইল শুভকামনা, দেখা হবে ক্লাসে। আচ্ছা, ক্লাস থেকে অফ করে দিন। সবই